আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বিকেল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আগামী দিন বিকেল পর্যন্ত কন্টিনিউ করব। সো আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লাগবে। তো শালীন আজকে বিকেলে ঘুমোচ্ছে। আসলে আজকে অনেক দিন পর শালীন বিকেলে ঘুমোচ্ছে। আমিও কিন্তু ঘুমিয়েছিলাম। তো আমি ঘুম থেকে উঠে আমার হাতের কাজগুলো শেষ করে নিচ্ছি। আসরের নামাজ পড়ে তারপর শালীনকে ঘুম থেকে উঠাবো। আসলে এখন যেহেতু বাচ্চাদের স্কুল তেমন বেশি কি বলবো, অনলাইন ক্লাস চলতেছে, তেমন বেশি ক্লাসও হয় না। তো সেজন্য কিন্তু বাচ্চারা এখন কোনো রুটিনে নেই। আগে একসময় আমি যে ব্লগগুলো মেক করতাম তখন কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু একটা রুটিন ছিল। তো এখন কিন্তু যেহেতু স্কুল নেই বাচ্চাদের, সেজন্য কোনো রুটিনে পরিণত হয়নি। যখন তখনই কিন্তু রান্না বসিয়ে দিতে পারি, যখন তখনই বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিতে পারি, কোনো সমস্যা হয় না। তো এখন যে অনলাইন ক্লাস চলতেছে বাচ্চাদের, ওদের ক্লাস শুরু হয় সকাল ৯টা থেকে শুরু হয়, দিনের 11:30 কি 12:30টার দিকে শেষ হয়ে যায়। তো এখনকার রুটিনটা একটু অন্যরকম হয়ে গিয়েছে। সবাই কিন্তু সকালবেলা একটু ঘুম থেকে দেরি করেই উঠে থাকি। তো আমার কিন্তু বিকেলের কাজগুলো হয়ে গিয়েছে। আমি বেলকনি থেকে কাপড়-চোপড় এনে আলমারিতে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি কিছু টুকিটাকি রেখে দিয়েছি আলমারিতে। তো এটা হলো আমার আলমারির যত পুরনো জিনিসপত্র আছে সব এটার মধ্যে আমি রাখি। যেগুলো আমি ইউজ করি না, তার মধ্যে শীতের সময় অনেক কিছুই আছে ইউজ করা হয়, সেগুলো আমি আলমারিতে রেখে দিই। তো মীরার আলমারিটা একটু অগোছালো হয়ে আছে। ভাবছি যেকোনো একদিন সময় করে তারপর ওর আলমারিটা গুছিয়ে দিব। তো অনেকে ভাবতে পারেন ডিপ ফ্রিজ কেন খুলে রেখেছি। আসলে ডিপ ফ্রিজ খুলে রাখার পর কিন্তু যে রুমে ডিপ ফ্রিজটা থাকে সেই রুমটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে যায়। আজকে প্রচুর গরম পড়তেছে। আমাদের ২টা এসি ২ রুমে চলতেছে। মাঝখানে যেটা লিভিং রুম সেটার মধ্যে, সরি, যেটা ডাইনিং রুম সেটার মধ্যে কিন্তু আমাদের এসি নেই। তো সেজন্য আমি ডিপ ফ্রিজটা এভাবে খুলে রাখি। তখন আমাদের ডাইনিং স্পেসটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে যায় আর অনেক ভালো লাগে। তো এটা একটা টিপস বলতে পারেন আপনারা। আপনারা ইচ্ছা করলে কিন্তু এভাবে ডিপ ফ্রিজ, নরমাল ফ্রিজ খুলে রাখতে পারেন। তখন রুমটা কিন্তু অনেক ঠান্ডা থাকে। তো শালীন এখনও ঘুমোচ্ছে। ওকে আমি ডাকতেছি, ও কিন্তু ঘুম থেকে উঠতেছে না। তা আমি এখন ২ রুমে এসি ছেড়ে দিয়েছি। এটা হলো সালমানের রুমে এসি চলতেছে, আমার রুমে চলতেছে। ২ পাশ থেকেই এসির বাতাস যখন আসে মাঝখানের রুমটা কিন্তু একটু গরম থাকে। সেজন্য আমি ডিপ ফ্রিজটা খুলে রেখে দিয়েছি। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এটা একটা টিপস। আসলেই কিন্তু রুম অনেক ঠান্ডা হয়ে যায়। তবে দরজা জানলা সব কিছু কিন্তু বন্ধ থাকতে হবে। তো শালীন ঘুম থেকে উঠে গিয়েছে এখন। ওকে আমি বলেছি যে ফ্রেশ হয়ে আসো। ওয়াশরুম থেকে এসেছে। এখন ও ১ গ্লাস পানি খেয়ে নিচ্ছে। তো ও বলছিল বিকেলে নাস্তা খাবে। তো ওর জন্য কি নাস্তা তৈরি করব ভাবছিলাম। তাই ওকে আমি নুডলস ফ্রাই তৈরি করে দিয়েছি। একটা ডিম দিয়ে শুধু, কোনো সবজি দেইনি। ও যেহেতু সবজি খেতে একদমই পছন্দ করে না। তো শালীন এখন বসে ওর হোমওয়ার্কটা ফিনিশ করে নিচ্ছে আর আমি একটু বসে আছি। তারপর দেখি আমি ব্লগ মেক করব। প্রতিদিন আমি মাগরিবের নামাজ পড়ে আমার ব্লগটা এডিটিং করতে বসে যাই। আসলে এই ব্লগ এডিটিং করতে অনেক সময় লেগে যায়। তা আপনাদের ভাইয়া আমাকে মুড়ি মাখিয়ে দিয়েছে গরুর মাংস দিয়ে, সাথে আচার ছিল। খুবই মজা হয়েছিল মুড়ি মাখানিটা। আর শালীন প্রজেক্ট করতেছে, ও আমাকে দেখাচ্ছে। তো আমাদের বাসায় নতুন অতিথি এসেছে, পাখিগুলো কিনে নিয়ে এসেছি, সেটা তো আপনারা অনেকেই জানেন। শালীন পাখি অনেক বেশি পছন্দ করে, আমারও অনেক পছন্দ। মালয়েশিয়াতে আমি অনেক পাখি পেলেছি, বাট আপনাদের ভাইয়ার জন্য পাখি ঘরে রাখা যায় না। কয়েকদিন পালার পর সে পাখিগুলো ছেড়ে দেয়। তার নাকি অনেক খারাপ লাগে যখন পাখিগুলো বন্দি খাঁচায় থাকে। সেজন্য আমার কাছেও খারাপ লাগে, পাখি কত বন্দি খাঁচায় থাকে। এগুলো যদি আমরা ছেড়ে দিই, এগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। আমরা যতবার পাখি কিনে নিয়ে এসেছি ততবারই কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। জানি না এগুলো কি করতে পারবো। তবে বাচ্চারা কিন্তু অনেক রাগ করে যখন পাখিগুলো ছেড়ে দেই। তো এখন হলো রাত ১২টা বাজে। পাখিগুলো অনেক দুষ্টুমি করতেছে আর শালীন দেখাচ্ছে যে এভাবে উপর হয়ে কিভাবে পাখিগুলো দুষ্টুমি করে। তো আজকে রাতে একটু লেট করে ঘুমোচ্ছে বাচ্চারা। তো শালীন চাচ্ছে কি খাবে, ওর জন্য আমি এখন তৈরি করে দিচ্ছি। দুধ পাস্তা তৈরি করতেছি। এটা খেতে খুবই ভালো লাগে। দুধ পাস্তাটা আমি মাঝে মধ্যে ওদের জন্য তৈরি করি, আমিও খেয়ে নিই। আমি এমনিতে চিনি কম খাই, তারপরেও কিন্তু চিনিটা আমার অনেক পছন্দ যেহেতু, তারপরও খেতে হয় মাঝে মধ্যে। তো আমি ওদের জন্য এখন দুধ পাস্তাটা তৈরি করে নিয়েছি। মীরা আর শালীন খাবে, আর সালমানকে আমি ভাত দিব, ও ভাত খাবে।
তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু বেলকনিতে দাঁড়িয়ে আছি। সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে বেলকনিতে দাঁড়িয়ে থাকতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এমনিতে একটু বোরিং লাগছিল, বাসায় বসে থাকতে ভালো লাগছিল না। তাই আপনাদের ভাইয়াকে বলেছি একটু বাহিরে বেড়াতে যাব। তো যেহেতু বাচ্চাদের প্রাইভেট আছে, তারপর বাচ্চাদের পড়াশোনা সব মিলিয়ে যখন তখন কিন্তু বাহিরে যাওয়া যায় না। তা আমি ফজরের নামাজটা আদায় করে নিয়েছি, এখন দরজাটা খুলে দিচ্ছি। তো সব সময় আমি সকালবেলা ঘুম থেকে উঠে দরজা জানলা এগুলো সব কিছুই খুলে দেই। আর এই যে আমার কিচেনটা আমি যেহেতু রাতের বেলায় ক্লিন করে রেখেছি, সেজন্য সকালবেলা আমার আর কোনো কাজ করতে হবে না। সব সময় আমি রাতের বেলা রান্নাঘরটা গুছিয়ে রাখি। ভাবছি কয়েকদিনের মধ্যে একটা ব্লগ মেক করব, রাতের বেলা কিভাবে রান্নাঘর ক্লিন করে রাখবেন বা তেলাপোকা মুক্ত থাকবে রান্নাঘর, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সব পাখিগুলোর কাছে এখন চলে এসেছি। পাখিগুলো কিন্তু রাত 10টা-11টার দিকে ঘুমিয়ে পড়ে, এত সুন্দরভাবে ঘুমাবে, মানে আমি মাঝে মধ্যে এসে লাইট জ্বালিয়ে দেখি ওরা কী করতেছে। খুব সুন্দরভাবে কিন্তু মানুষের মতোই টাইম করা ওদের ঘুম। তো দরজা জানলাগুলো খুলে দিচ্ছি এখন, তারপর চলে যাব কিচেনে। আর আজকে দেখি কি রান্না করি, দুপুরে রান্নার প্রিপারেশন নিতে হবে। তো মসুর ডাল আমি এখন নামিয়ে নিচ্ছি, মসুর ডালটাকে এখন ভিজিয়ে রাখবো। আর মসুর ডাল একটু পানিতে বেশি পরিমাণে ভিজিয়ে রাখার পর কিন্তু ডালটা সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগে না। সেজন্য আমি যেদিন মসুর ডালটা রান্না করি সেদিনই আমি একটু পানিতে ভিজিয়ে রাখি 1 ঘন্টার মতো টাইম নিয়ে। আর দেখতে পাচ্ছেন বেসিন, তারপর রান্নাঘর সব কিছু কিন্তু একদম শুকনা, অনেকটাই ভালো লাগতেছে। রাতে যখন কিচেন ক্লিন করে রাখবেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন মনটাও কিন্তু অনেক ফ্রেশ হয়ে যায় যখন সব কিছু ক্লিন দেখি। তখন সবসময় ডাইনিং আর কিচেনটাকে আমি গুছিয়ে তারপর রাতের বেলা শোয়ার জন্য চিন্তাভাবনা করি। তো এখন আমি ফ্রিজ থেকে কিছু মাছ নামিয়ে নিয়েছি, এখানে কই মাছ। আজকে আমি কই মাছের দো পেঁয়াজা রান্না করব, তার সাথে ডাল ভুনা করব। তো আর দেখি কি কি রান্না করতে পারি। তো অবশ্য আপনাদের সাথে আজকে দুপুরের সিম্পল লাঞ্চ মেনুটা আমি আপনাদের সাথে শেয়ার করব, দুপুরবেলা কিভাবে রান্না করি। তো অনেক দিন হয়েছে সংসারের কাজবাজ নিয়ে একটা ব্লগ করিনি আপনাদের সাথে, তাই ভাবলাম আজকে একটা ব্লগ করি রান্না নিয়ে। আর অনেক দিন রান্না বাড়ার কোনো ব্লগ মেক করতে পারিনি। তো এখন আমি নিয়েছি কিছু লইটা শুটকি, এটা হয়তো আপনারা অনেকেই চিনেন লইটা শুটকি এটা। তা আমি এখান থেকে 2টা লইটা শুটকি নিব, আজকে শুটকি ভুনা করব। অনেক দিন হয়েছে শুটকি ভুনা খাইনি, তাই আজকে খেতে ইচ্ছে করছে। তা আমি শুটকিগুলো একটু পোষা করে কেটে নিচ্ছি এভাবে, মানে সাইড থেকে যে ইগুলো থাকে সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি। তারপর ছোট ছোট টুকরা করে কেটে পানিতে ভিজিয়ে রাখবো। এমনিতে লইটা শুটকিটা কিন্তু একটু শক্ত হয়, এটা যখন পানিতে ভিজিয়ে রাখা হয় তখন কিন্তু নরম হয়ে যায়। তো এটা আমি 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো, তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিব। আর বাকি যে শুটকিগুলো আছে সেগুলো আমি ফ্রোজেন করে রেখে দেব। শুটকি বাহিরে রাখার পর কিন্তু পোকায় ধরে যায়। তা আমি গ্রাম থেকে আসার সময় শুটকিগুলো নিয়ে এসেছিলাম, তো এগুলো কিন্তু একটু মনে হচ্ছে যে পোকায় ধরে যাবে, সেজন্য আমি একটা বক্সে ভরে তারপর ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। শুটকি কিন্তু ডিপ ফ্রিজে, নর্মাল ফ্রিজেও রাখা যায়। আমার যেহেতু নর্মাল ফ্রিজ নেই সেজন্য আমি ডিপ ফ্রিজেই রাখার চেষ্টা করি। তো এখন আমি এখানে কিছু রসুন, তার মধ্যে পেঁয়াজ এগুলো একটু কেটে নিচ্ছি। আর রসুনগুলোকে আমি একটু মোটা মোটা টুকরা করে কেটে নেব। একটা রসুনকে 4 ফালি বা 2 ফালি করে কেটে নেব, এই যে এরকম। তো এরকম রসুনগুলো কাটা আমার হয়ে গিয়েছে। আর তার সাথে কাঁচামরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে কই মাছগুলো এখন একটু ভালোভাবে ক্লিন করে নিব। গ্রাম থেকে কিন্তু কই মাছগুলো আমাদেরকে কেটে দিয়েছে, বাট তেমন বেশি পরিষ্কার হয়নি। এগুলোর মধ্যে অনেকটাই আঁশ রয়ে গিয়েছে, সেগুলো আমি এখন ক্লিন করে নিচ্ছি। তো সবগুলো মাছ আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি এই মাছগুলোকে একটু কেচে নিয়েছি, তার মধ্যে এখন দিয়ে দিয়েছি লবণ। লবণ দেওয়ার পর মাছটাকে একটু ভালোভাবে ধুয়ে নেব। আর কই মাছ কিন্তু হাত দিয়ে তেমন বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলে কিন্তু হাত কেটে যায়। তো এখন আমি কই মাছটাকে ফ্রাই করার জন্য হলুদ, লবণ, মরিচ অল্প পরিমাণে দিয়ে এখন একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি।
তো আমার সব কিছু গোছানো হয়ে গিয়েছে, এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো 2 চুলায় আমি একসাথে রান্নাটা বসিয়ে দেব। সব কিছু গুছিয়ে যখন 2 চুলায় রান্নাটা করা হয় তখন তেমন বেশি সময় লাগে না। তা আমি এক চুলায় মাছগুলো ভেজে নেব, আর এক চুলায় আমি শুটকি মাছটাকে রান্না করে নেব। তো শুটকিগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি। শুটকিটা যখন একটু ভাজা ভাজা হবে তখনই আমি দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো রসুনটা আমি একটু মোটা করে কেটে রেখেছি, রসুনটা খেতে খুবই ভালো লাগবে। রসুনটা কিন্তু গলে যাবে না, বাট এটা কিন্তু সিদ্ধ হবে খুব ভালো। আর শুটকি দিয়ে এমনিতেও কিন্তু ভাত একটু বেশি খাওয়া যায়, তাই না? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে শুটকি ভুনা। তা আমি এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ, তার মধ্যে সব কিছু দিয়ে চুলাটাকে মিডিয়াম আঁচ করে রেখেছি। এগুলো আস্তে আস্তে করে ভাজা হবে আর খুব সুন্দর একটা গ্রান বের হবে, তখনই আমি অ্যাড করে দিব মশলাগুলো। আর অন্য চুলায় আমি কই মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর রান্নার পাশাপাশি আমি আশেপাশে যে কাজকর্ম করেছিলাম সেগুলো একটু ময়লা হয়ে গিয়েছে, সেগুলো আমি এখন একটু ক্লিন করে নিচ্ছি। সবসময় আমি রান্নার পাশাপাশি কিন্তু চুলা, তারপর আশেপাশে যে প্লেট বাটি হয়ে থাকে সেগুলো কিন্তু সাথে সাথে পরিষ্কার করার চেষ্টা করি, তাতে কিন্তু রান্নাঘরের সব কিছু এক জায়গায় জমে যায় না। তো পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, আর একটু ভাজা ভাজা করে তারপর আমি অ্যাড করে দিব মশলাগুলো। আর এদিকে কই মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। তো আমি এখন দিয়ে দিচ্ছি শুটকির মধ্যে ধনিয়ার পাউডার, জিরার পাউডার, মরিচের পাউডার, তার সাথে দিয়েছি হলুদের পাউডার আর স্বাদ মতো লবণ। এখন জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে অ্যাড করে দিয়েছি পানি। তো আমার এখন শুটকিটা যখন ভালোভাবে কষানো হবে তখনই আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এখন কই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, ঠিক একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিয়েছি 2-3টি কাঁচামরিচ। তো এখন আমার শুটকিটা ভুনা করা হয়ে গিয়েছে, আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখন সাইড করে রেখে দিচ্ছি যাতে তেলটা উপরে উঠে না আসে। তো আমি পাশে রাখার পর কিন্তু তেলটা এক জায়গা হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর যে শুটকিটা ভুনা করেছি সেটা আমি আলাদা করে নিচ্ছি। শুটকি ভুনার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, বাট আমি তেলটা ফেলে দিলাম, কারণ তেলটা খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো নয়। তো আমি এখন ডাল বসিয়ে দিয়েছি, আমি এখানে আজকে ডাল বোনা করব। তো আমি এখন দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ, রসুন আর হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এদিকে আমার পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, তার মধ্যে কই মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো আমি সব মশলা একটা বাটিতে গুলিয়ে নিয়েছি, তার মধ্যে এখন উপরে দিয়ে দিয়েছি। যখন ফুল একটা বলক চলে আসবে কই মাছ ভুনাটা কিন্তু হয়ে যাবে। তো আমার এটা কিন্তু ফুল বলক চলে এসেছে, তারপর চুলাটাকে মিডিয়াম আঁচ করে 10 মিনিটের মতো রান্না করব। আর এইদিকে আমার ডালটাও কিন্তু বলক চলে এসেছে। অনেক দিন হয়েছে আমাদের বাসায় ডাল রান্না করা হয়নি, রোজার মাস গিয়েছে আমরা ডাল রান্না করিনি, আজকে অনেক দিন পর ডাল রান্না করতেছি। শালীন কিন্তু ডাল খেতে অনেক বেশি পছন্দ করে, হয়তো আস্তে আস্তে বড় হবে ডাল খেতে একদমই ভুলে যাবে। বাচ্চারা যখন ছোট থাকে তখনই কিন্তু ডাল খেতে পছন্দ করে। তো কিচেনটা আমার ক্লিন করা হয়ে গিয়েছে, আমি যখন রান্না করি সাথে সাথেই কিন্তু কিচেনটাকে ক্লিন করার চেষ্টা করি। তো আমার মশলাদানিতে কিছু মশলা শেষ হয়ে গিয়েছিল, সেগুলো এখন আমি এক এক করে নিয়ে নিচ্ছি। এখন আমার কই মাছ ভুনাটা হয়ে গিয়েছে, কই মাছের উপর আমি অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আরও 2-3 মিনিটের মতো আমি এই কই মাছটাকে ভুনে নেব। তো চুলাটাকে একদম মিডিয়াম আঁচ করেই কিন্তু কই মাছ ভুনাটা করে নিয়েছি, সম্পূর্ণ কিন্তু আমার এখন রান্নাটা হয়ে গিয়েছে। তো আমার কিছু চিনি বয়মে শেষ হয়ে গিয়েছিল, গুঁড়া দুধ, যে যে জিনিসগুলো একটু অল্প পরিমাণে শেষ হয়ে যায় সেগুলো সাথে সাথে আমি রেখে দেই।
আর যখন আমি এগুলো কিনে নিয়ে আসি আর বাজারে যখন যাই তখন আসার সময় কিন্তু একটু বেশ পরিমাণে কিনে নিয়ে আসি। কোনো কিছুই কিন্তু আমি একবারই শেষ হতে দিই না। তো আমি কিন্তু ডয়ারে চিনি রেখে দিয়েছি আর ডয়ারে কিন্তু আমাদের ফুল বাজার রয়ে গিয়েছে, সেগুলো আমি অল্প অল্প করে নামিয়ে কিন্তু বয়মে নিয়ে নিই। রমজান মাসে আমাদের অনেকগুলো এইসব গোলা টোকমার বিচি এনেছিল, সেগুলো কিন্তু এখন আমি বয়মে ভরে রেখে দেব। রমজান মাস যাওয়ার পর কিন্তু আমাদের আর শরবত খাওয়া হয় না। রমজান মাস যখন এসেছিল তখন আমরা রেগুলারই কিন্তু শরবত খেয়েছি। আর এখানে যতটুকু গুঁড়া দুধ আছে আমাদের আরও ৩-৪ দিন চলে যাবে, তারপরও কিন্তু আমি রেখে দিচ্ছি, কারণ যখন বয়ম একটু খালি হয়ে যায় আমার কাছে ভালো লাগে না, আমি ভরপুর করে আবার রেখে দিই। তো এখানে আমি এইসব গোল টোকমার বিচি আগে রয়ে গিয়েছিল, সেটার মধ্যে আমি এখন টোকমার বিচিগুলো দিয়ে দিচ্ছিলাম ভুলে। তো সেগুলো আমি একটু বেছে নেব এখন। সব সময় টোকমার বিচি একটু বেছে নিতে হয়, তা না হলে সেগুলোর মধ্যে পাথরের টুকরা বা ছোট ছোট কণা থাকে, সেগুলো ফেলে দিতে হয়। তা আমি এখন টোকমার বিচিগুলো একটু ভালোভাবে বেছে নিচ্ছি, তা না হলে শরবত তৈরি করার সময় কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো এইভাবে কিন্তু আমি সব সময় বেছে তারপর বয়মে ভরে নিই। আর আজকে আমি সকাল সকালই রান্নাবাড়ার কাজটা শেষ করে নিচ্ছি। সকাল ৮টার মধ্যেই কিন্তু আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ফজরের নামাজ পড়ে আজকে কিচেনে চলে এসেছি, কিচেনটাকে গুছিয়ে তারপর সুন্দরভাবে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখন যেহেতু প্রচুর গরম, তাই আমি একটু সকালবেলা রান্না করার চেষ্টা করি। দুপুরের দিকে তো রান্না করে একদমই দাঁড়ানো যায় না। তা আমাদের এখন সময় হলো 8:30 বাজেনি, এখনও 8:05 বাজে। 8:10-এর মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তা আমি এখন ডালটাকে বাগার দেবো সবার লাস্টে। আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ দিয়েছি আস্ত জিরা। জিরাটাকে প্রথমে আমি একটু ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এখন ভালোভাবে একটু ব্রাউন করে ভেজে নেব। আর বসিয়ে দিচ্ছি রাইস কুকারে ভাত। এখন কিন্তু আমাদের ঘড়িতে 8:10 বাজে, তো আমার ফোনে কিন্তু এখন 8:05 বাজে। এটা কিন্তু ফাস্ট আছে 5 মিনিট। তো এখন কিন্তু সময় হলো 8:05 বাজে, আর 8:05-এর মধ্যেই কিন্তু আমার কমপ্লিট রান্নাটা হয়ে গিয়েছে। অনেকেই ভাবতে পারেন এত সকাল সকাল রান্নাটা করেছেন, আর দুপুরবেলা আমরা যে খাবারটা খাবো সেটা তো আর রাতে খাবো না, সেই জন্য রাতের রান্না কিন্তু আবার আলাদা করতে হবে বা বাহির থেকে খাবারটা অর্ডার করব। সেই জন্য সবসময় আমি একটু সকালবেলায় রান্নাটা করার চেষ্টা করি। আর সকাল 10টা 11:30-টার মধ্যে কিন্তু গোসল আমার সব কিছু হয়ে যায়। যখন জোহরের আজান দেয় তখনই আমি নামাজটা পড়ে ফেলি। তো রান্নার পর আমার রান্নাঘরটা কেমন গুছানো থাকে এরকম থাকে সব সময়। তো আমি কিন্তু রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি, আর ডাইনিংটাও আমার অলরেডি ক্লিন করা হয়ে গিয়েছে। এখন আমি বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাবো, ওদের যেহেতু 9টার দিকে ক্লাস, ওদেরকে এখন ডেকে উঠাচ্ছি। আর ওরা ঘুম থেকে যখন উঠবে তখন আপনাদের ভাইয়াকে আমি বাজারে পাঠিয়ে দিব, আসার সময় নাস্তাটা নিয়ে আসবে। আমরা সবাই মিলে আজকে বাহির থেকে নাস্তা কিনে খাবো। তো আপনাদের ভাইয়া কিন্তু অলরেডি বাইরে চলে গিয়েছে, আমি বলে দিয়েছি আসার সময় পরোটা নিয়ে আসার জন্য। তো এই ফাঁকে আমি আমার লিভিং রুমটাকেও কিন্তু গুছিয়ে নিয়েছি, আর ফার্নিচারগুলো আমার অলরেডি মোছা হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়া আমাদের দারোয়ান দিয়ে বাজারগুলো পাঠিয়ে দিয়েছে, কিছু বাজার আর নাস্তা কিনে আমাদের জন্য পাঠিয়েছে। তো আমি এখন নাস্তাগুলো নিয়ে নিব। তো আমি চাচ্ছিলাম যে নাস্তাটা রেডি করে বাচ্চাদেরকে খাইয়ে তারপর ওদেরকে ক্লাস করতে বসিয়ে দিব। তো বাচ্চারা কিন্তু এখনও ঘুম থেকে উঠতেছে না, হয়তো গতকাল রাতে একটু লেট করে শুয়েছে সেজন্য। তো এখন সালমান উঠেছে, আমি বলতেছি উঠো, শালিনকে ঘুম থেকে উঠাও, ও এখন ক্লাস করবে। তো ওকে আমি এখন ফ্রেশ করে স্কুল ড্রেস পরিয়ে দিব। তো এখানে পরোটা ডাল ভাজি সাথে ডাল ছিল, মানে ডাল ভাজি ডাল দুইটা কিন্তু একসাথে মিক্স করে আমি নিয়েছি। আর শালিনে যে রেডি হয়ে বসে আছে, তা আমি এখন 1 কাপ চা খাবো। গরম আসতে পর্যন্ত আমি নিজের হাতে চা তৈরি করে খেতে একদমই ইচ্ছে করে না, কেন যেন আপনাদের ভাইয়া কিন্তু চা তৈরি করে দেয়। তা আমি এখন চাটা তৈরি করে নিয়েছি, মশলার চা এখানে তৈরি করেছি, বসে বসে টিভি দেখবো আর চাটা খেয়ে নিচ্ছি। তো আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লেগেছে। আর এতক্ষণ আমার পাশে যারা ছিলেন, এতক্ষণ ধৈর্য সহকারে ব্লগটি দেখেছেন,
তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।